দেখলে তো কেমন পূরবী নিজের মেয়েটাকে নামি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করলো। আর তুমি, আমাদের একমাত্র ছেলেটা আজ অতি সাধারণ সরকারি স্কুলের ছাত্র। একটা নামি দামি ইংরেজি মাধ্যম স্কুল কি পড়াশোনার জন্য হিন্দোল ডিজার্ভ করে না? ছেলে তো আমার কম মেধাবী নয়। কেন খামোখা তিলকে তাল করছো হৈমন্তী? ওদের টাকা পয়সা আছে, ওরা দিয়েছে। সরকারি স্কুলে পড়লে কি ছেলে মানুষ হয় না? দিব্যি হয়। আমি কি অমানুষ হয়েছি? পরিবারের সবাইকে নিয়ে তো মানিয়ে গুছিয়ে আছি। হয়তো তোমার সব চাহিদা পূরণ করতে পারি না, কিন্তু খুব কি খারাপ আছো এই মানুষটার সঙ্গে? ভালো বলতে পারলে খুশি হতাম, কিন্তু সত্যি বলছি সপ্তক, আমি একটুও ভালো নেই। তখন ব্যবসায়ে মন্দা চলছে, বাবার আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। মোটামুটি একটা স্থায়ী চাকরি আছে দেখেই তোমায় পছন্দ করে ফেলল। আমায় বলল, বিদ্বান পাত্র পেয়েছি রে, তোর আর চিন্তা কিসের? বাবার মুখের দিকে তাকিয়ে আমিও বোকার মতো রাজি হয়ে গেলাম। বিয়েটাও হয়ে গেল নমো নমো করে। তারপর থেকে সংসার খেলে চলেছি। অথচ দেখো, বছর তিনেক বাদে যখন পূরবী বিয়ের বয়সে পৌঁছলো, মানে ওর জন্য পাত্র খোঁজা শুরু হলো, তখন বাবার আঙুল ফুলে কলা গাছ। টাকা পয়সা, গয়নাগাটি, জিনিসপত্র যৌতুক দিয়ে পাত্র এলো। বড় বাড়ি, নিজের পয়সায় কেনা 4 চাকা ফুল দিয়ে সাজিয়ে বিয়ে করতে। দোষ তোমার নয় গো, দোষ আমার কপালের। এ অভিযোগের শেষ নেই। জানে সপ্তক উঠে বারান্দায় যায়, একটা কম দামি সিগারেট ধরিয়ে উদাস চোখে তাকিয়ে থাকে দূর আকাশের দিকে। বিয়ের পর থেকে অনেক চেষ্টা করেছে সে, কিছুতেই যেন হৈমন্তীকে খুশি করা যায় না। আসলে হৈমন্তী চায় যৌথ সংসার থেকে বেরিয়ে আলাদা থাকতে, হিন্দোলকে মনের মতো করে মানুষ করতে। কিন্তু যৌথ পরিবারের দায় দায়িত্ব ফেলে চলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। আবার সব খরচ খরচা টেনে হৈমন্তীর মনের মতো চলাও, সেই নিয়ে মতান্তর মনান্তর। নামি ইংরেজি মাধ্যম স্কুলে হিন্দোলকে ভর্তি করতে চায় হৈমন্তী। সপ্তক বুঝে পায় না কি দরকার তার। সে ছিল সায়েন্সের উজ্জ্বল ছাত্র, বহু বছর হয়ে গেছে স্কুল ছেড়েছে সে। তবু এখনও শিক্ষকরা তাকে স্নেহ করে। সে নিজেই যথেষ্ট, ভালোভাবে ছেলের ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম। শুধু তাই নয়, তার ভাই দীপক এখন অঙ্ক নিয়ে মাস্টার্স করছে। সে নিজে হিন্দোলকে পড়ায়, অসম্ভব মেধাবী। হিন্দোল প্রতি বছর প্রথম হয়ে ক্লাসে ওঠে। হোক না বাংলা মাধ্যম স্কুল, কিন্তু প্রথম তো বটে। সবাইকে হারিয়ে সেরা হওয়ার দৌড়ে থাকতে মেধা লাগে, তদুপরি লাগে লেগে থাকার ক্ষমতা। এই লেগে থাকার ক্ষমতাই মানুষকে জীবন যুদ্ধে জয়ী হতে সহায়তা করে। কিন্তু সে কথা হৈমন্তী মানতে চাইলে তো। তার যাবতীয় প্রতিযোগিতা পূরবীর সঙ্গে। পূরবীর শ্বশুরবাড়ি বনেদি বড়লোক, স্বামী একমাত্র ছেলে, নামি অ্যাডভোকেট, প্রচুর রোজগার। শহরের প্রাণকেন্দ্রে বিরাট বড় গেটওয়ালা বাড়ি, বিশাল সবুজ লনের একটা অংশে সুদৃশ্য টেনিস কোর্ট। ওদের বাড়ির মেয়ের শহরের নামি ইংরেজি মাধ্যমে পড়াই স্বাভাবিক। মধ্যবিত্ত সপ্তকের অর্থের জোর কোথায়? সে শুধু সন্তানের জন্য নিজের বিদ্যার ঝুলিটুকু উপুড় করে দিতে পারে। দিন যায়, হিন্দোল বড় হয়। হৈমন্তী খালি পূরবীর মেয়ে শনির প্রশংসা করতে ব্যস্ত থাকে। শনি নাকি দারুণ ওয়েস্টার্ন নাচতে শিখেছে। বড় হলে মিস ইন্ডিয়া কম্পিটিশনে
পার্টিসিপেট করবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিজে পার্টিসিপেট করে। ছোটোবেলা থেকেই কেমন সুন্দর সব প্রাইজ জিতছে। উজ্জ্বল এক ভবিষ্যৎ অপেক্ষা করছে সোনির জন্য। কিন্তু হিন্দোলের বাবা, সে কি করলো তার জন্য? মায়ের আক্ষেপ মন দিয়ে শোনে হিন্দোল, কিন্তু মুখে কিছু বলে না। অলক্ষ্যে একটা জেদ তার শিকড় ভেদ করে চারিয়ে যেতে থাকে। মাধ্যমিকে শহর ও জেলা মিশিয়ে হিন্দোল তৃতীয় হয়। বাড়িতে মিডিয়া আসে, কাগজে হিন্দোলের ছবি বেরোয়, টিভিতে হাসি মুখে বাইট দিতে দেখা যায়। হৈমন্তী খুশি হয়, কিন্তু ছেলের ভবিষ্যৎ নিয়ে কিছুতেই নিশ্চিন্ত হতে পারে না। ভবিষ্যৎ গড়তে কেবল ভালো ফলাফল নয়, অনেক টাকার দরকার। ততদিনে দীপকও ভালো একটা কলেজে চাকরি পেয়ে গেছে। বিয়ে করবে না বলে শেষমেশ মায়ের কথায় রাজি হয়েছে। বছর খানেকের মধ্যেই বাড়িতে সানাই বাজার কথা। বৌদির শুকনো মুখ দেখে সে বলল, এত চিন্তা করছো কেন? আমি আছি তো। হিন্দোলের উচ্চশিক্ষা নিয়ে চিন্তা করতে হবে না বললেই তো আর নিশ্চিন্ত হওয়া যায় না। ওসব প্রতিশ্রুতি অনেকেই দেয়, কিন্তু রাখে কজন? হিন্দোলের কোনো হেলদোল নেই। সে দিব্যি রুটি আর ডিম ভুজিয়া খেয়ে পড়তে বসে গেছে। অনেক রাত অবধি পড়তে হবে এবার থেকে, লাগতে হবে আদা জল খেয়ে। ভালো করেই জানে সে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সায়েন্সের মধ্যে পুকুর আর সমুদ্র সমান ব্যবধান। দেখতে দেখতে উচ্চ মাধ্যমিকেও দারুণ রেজাল্ট করলো হিন্দোল। সেরা 2.5 লাখ ছাত্রের একজন হয়েছে যেই মেন্স কোয়ালিফাই করলো। এবার যেই অ্যাডভান্সডের পালা, সেটাও এক চান্সে কোয়ালিফাই করে ইন্ডিয়ার টপ IIT কলেজে চান্স পেল সে। আনন্দে উচ্ছ্বসিত হওয়ার বদলে ভেঙে পড়ল হৈমন্তী। এ যে সাধারণ কোনো কলেজের খরচা নয়, একসঙ্গে অনেকগুলো টাকার ব্যাপার। এতগুলো টাকা সপ্তক পাবে কোথায়? কে দেবে তাকে? তবে কি তার ছেলেটার, তার হিন্দোলের স্বপ্নপূরণ হবে না? সপ্তক ভারী রাগ করবে জেনেও সে বলে বসল, একবার পূরবীকে বলে দেখব টাকার কথা, ওদের তো অনেক আছে। চাকরি করে না হয় সপ্তক শোধ দিয়ে দেবে। আমার বোন বলে বলছি না, তুমি তো দেখেছ পূরবী কতটা উদার মনের। আপত্তি জানিয়ে সপ্তক বলে উঠল, কি দরকার হৈমন্তী? আত্মীয়তার সম্পর্ক না হয় আত্মীয়তার মধ্যেই সীমাবদ্ধ থাক, সেখানে টাকা পয়সার হিসেব না ঢোকানোই ভালো। আমাদের হিন্দোল যথেষ্ট ব্রিলিয়ান্ট ছেলে, তেমন প্রয়োজন হলে এডুকেশন লোন পেয়ে যাবে, চাকরি করে দিব্যি শোধ দিয়ে দেবে। সমস্যা কিসের? কাগজপত্র নিয়ে ব্যাংকে আবেদন করার পর কত ঝামেলা জানো? একবার এই জমা দাও, একবার ওই জমা দাও, ঝামেলা বাড়তেই থাকবে। তার চাইতে নিজের সামর্থ্যবান মাসি মেশো রয়েছে যখন, একটু সাহায্যের জন্য বলতে ক্ষতি কি? তুই কি বলিস হিন্দোল? সমর্থনের আশায় ছেলের দিকে তাকায় হৈমন্তী। দেখেছিস তো ওরা তোকে কতখানি ভালোবাসে, একেবারে নিজের ছেলের মতো। প্রতি বছর পুজোয় কত দামি দামি জামা প্যান্ট। কি দরকার মা? যেভাবেই হোক ওইটুকু টাকা। সপ্তকের ইশারায় চুপ করে গেলেও গোঁজ মুখে সেখান থেকে উঠে যায় হিন্দোল। বুঝিয়ে দেয় মাসি মেশোর সাহায্য চাওয়া বিন্দুমাত্র পছন্দ নয়। ছেলেকে বোঝাতে পেছন পেছন এগিয়ে যায় সপ্তকও। যার জন্য করি চুরি সেই বলে চোর, এই বাপ ছেলের রকম সকম বোঝা দেয়। পূরবীর সঙ্গে কথা বলবে বলে বিরক্ত মুখে ফোনটা হাতে তুলে নেয় হৈমন্তী। রাগ করলি নাকি? ছেলের কাঁধে হাত রাখে সপ্তক।
আরে আমি যে তখন তোকে চুপ করতে বললাম, তার পেছনে বিশেষ এক কারণ আছে। কি কারণ বাবা? আমি জানি। মা ফোন করে কেবল অপমানিত হবে। তুমিও তখন আমার সঙ্গে আপত্তি করতে পারতে, তাহলে হয়তো মা ফোনটা আর করতো না। খুব ভালো করেই জানি আমি, পুরবী মাসি আমার পড়ার জন্য একটা টাকাও দেবে না। সাধারণ স্কুলে পড়ে এমন ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছি বলে ওরা মনে মনে আমায় হিংসা করে। আচরণে বেশ বুঝতে পারি। মা বুঝতে পারে না কেন কে জানে। চোখে ঠুলি পড়ে থাকলে কি আর দুনিয়া দেখা যায়? কিভাবে বুঝলি? ওরা তোকে সপ্তক জিজ্ঞেস করে। সন্তানের মনের খবর তো মা বাবাকেই রাখতে হয়। সেদিন ছোট্টু মামার ছেলের মুখে ভাত অনুষ্ঠানে আমাদের ঢুকতে দেখে পূর্ণিমা পিসির সামনে ব্যঙ্গ করে বলল, যাই বলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখন অনেক সোজা হয়ে গেছে। ছোট ছোট প্রশ্নোত্তর, নম্বরের ছড়াছড়ি, গন্ডায় গন্ডায় ছেলেপুলে পজিশন পাচ্ছে। প্রথম 10টা পজিশনের দাবিদার 25 জন। ভাবতে পারো? আইসিএসসি বোর্ড কি টাফ ভাবতে পারবে না? শনি তো পড়ছে দেখি, অর্ধেক কিছু আমিই বুঝতে পারি না। গন্ডা গন্ডা নম্বর পেলেই যদি ভালো স্টুডেন্ট হতো, তাহলে আর দেখতে হতো না। 2 লাইন ইংরেজি ঠিকমতো বলতে পারে না ঠিকঠাক, বানান করতে পারে কিনা সন্দেহ, তারা আবার ব্রিলিয়ান্ট। আপত্তি করলে ঝামেলা আরও বাড়তো বুঝলি। দেখলি তো বলতে গিয়ে কি শুনতে হলো। তোর মা হলো আপনি বুঝলি রাম। তাছাড়া হৈমন্তীরও তো বোঝা দরকার, পূরবী ওকে কতখানি ভালোবাসে, বোনপোর জন্য কতখানি ভাবে, কতটা কেয়ার করে। নিজের আর পরের মধ্যে বিভেদটা বুঝুক একটু। এত বছর ধরে চেষ্টা করে হার মেনেছি। তুই একটু অপেক্ষা করি দেখ না কি হয়। তোমার কি মনে হয় বাবা, এতে মার মধ্যে কোনো পরিবর্তন আসবে? হয়তো আসবে না, কিন্তু মানুষ চিনতে যদি একটু হলেও শেখে, এটাই আসার কথা। ফোনটা রেখে হৈমন্তীর মুখটা ছোট হয়ে গেল। সপ্তক হিন্দোল দুজনেই বারণ করেছিল, বাড়াবাড়ি করে ফোনটা না করলেই হতো। সে ভাবতে পারেনি পূরবী মাত্র ওই কটা টাকা দিতে আপত্তি করবে। কত টাকা ওদের! কয়েক বছর অন্তর বিদেশ ট্যুর, প্রতি বছর ধনতেরাসে নতুন নতুন গয়না, সবই তো দেখেছে হৈমন্তী। যদিও খুব ভদ্রভাবেই বলল কথাগুলো, তবুও একমাত্র মাসি হিসেবে কি পারতো না হিন্দোলের ভবিষ্যৎ গড়ে দিতে খানিক সাহায্য করতে? এমন সময় দেখল সপ্তক ঘরে ঢুকছে, পেছনে হিন্দোল। দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল হৈমন্তী। কিভাবে বলবে সপ্তককে? ভাবার জন্য একটু সময় তো দরকার। যদি উপহাস করে, মানতে পারবে না সে। খানিক বাদে ফলের থালাটা নিয়ে ধরিয়ে দিল ছেলের হাতে। হাসি মুখে বলল, খেয়ে নে, সেই কোন দুপুরবেলা ভাত খেয়েছিস, না খেলে পড়াশোনা করবি কিভাবে? কি বলল তোমার আদরের বোন? জানালে না তো। টাকাটা দিতে ওরা রাজি হয়েছে? দিত গো, কিন্তু ওরা নেক্সট উইকে ইউরোপ ট্যুরে যাচ্ছে। লাস্ট মোমেন্টে নাকি প্ল্যান হয়েছে। টাকা পয়সাও জমা দেয়া হয়ে গেছে। পুরো টাকার ব্যাপার, নইলে ঠিক দিত দেখতে। পূরবী কি বলল জানো? বলল, আমার শনি আর তোর হিন্দোল কি আলাদা? নেহাত এই মুহূর্তে হাতে একদম টাকা পয়সা নেই। ইউরোপ আমেরিকা যেতে ভিসা লাগে, টাকা পয়সা ডলারে কনভার্ট করতে হয়, যথেষ্ট প্রস্তুতি লাগে। এ তোমার দীঘা দার্জিলিং বা নিদেন পক্ষে সিকিম ঘুরতে যাওয়া নয় যে উঠলো বাই আর চলো যাই। যাই হোক, আমি আগেই জানতাম ওরা কেউ কিচ্ছুটি দেবে না, কিন্তু তার জন্য আমার হিন্দোলের পড়া আটকাবে না। ওর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন
আমি ছেলেবেলা থেকেই দেখে এসেছি। তার মানে লোন? ওই কি যেন বলছিলে, এডুকেশন লোন? আরে বাবা, ওসব কিছু লাগবে না। আমি ওর বাবা। হিন্দোলের এডুকেশনের যাবতীয় দায়িত্ব আমার। ছোটবেলা থেকেই একটা নির্দিষ্ট ফান্ডে হিন্দোলের নামে অর্থ জমিয়েছি। দিন 15-র মধ্যেই ম্যাচিওর হবে, টাকাটা হাতে এসে যাবে। ওটা দিয়ে পুরো পড়ার খরচা উঠে গিয়েও কিছু থাকবে। অবশ্য দীপকও কিছু খরচা দিতে চেয়েছিল, আমি বললাম লাগবে না। ছেলেটা আমাদের দুজনের, হৈমন্তী। জানবে তার ভবিষ্যৎ চিন্তা তোমার থেকে আমার কিছু কম নেই। পড়াশোনা শেষ করে বিদেশি কোম্পানির দেয়া মোটা প্যাকেজের অফার ছেড়ে যখন চেনা শহরেই থাকবে বলে মনস্থ করেছিল হিন্দোল, তখন আর একবার শুনেছিল মায়ের আক্ষেপ। পূরবী মাসি নাকি বলেছে, বিদেশের অত টাকার প্যাকেজ ছেড়ে কেউ এই দেশে থাকে? কি আছে এই দেশে? আসলে তোর ছেলেটা নিজের বাপের মতোই হয়েছে, একগুঁয়ে, নীতিবাদী। আসলে কি জানিস, এরা প্রচণ্ড বোকা ছাড়া কিছু নয়। তোর কপালে এখনো অনেক দুঃখ আছে রে দিদি। পরে এই কথা শুনে আবারও হেসেছিল হিন্দোল। বলেছিল, চারপাশে ছড়িয়ে থাকা চালাকদের ভিড়ে কয়েকটা বোকাও তো দরকার মা। দেখো না, এই বোকা ছেলেটা কেমন চাকরি বাকরি করেও তোমাদের দেখভাল করছে। সব সময় যাতে তোমাদের পাশে থাকতে পারি তাই তো চেয়েছিলাম ছোটবেলা থেকে। যে যাই বলুক, নিজের সিদ্ধান্তে আমি খুব খুশি। কিন্তু তুই বিদেশে গেলেই আমি বেশি খুশি হতাম, বলে উঠেছিল হৈমন্তী। শনির আগে তুই বিদেশে থাকতিস, সময় সুযোগ বুঝে তোর বাবা আমি ঘুরে আসতাম। আজকাল আর অসুবিধা কি? একটু থেমে বলেছিল, জানিস, খুব তাড়াতাড়ি শনি বিদেশে যাচ্ছে, একেবারে সাগর পার। পূরবী খুব খুশি মেয়ের সিদ্ধান্তে, আমায় বলছিল, মেয়েটা আমার মতোই বুদ্ধিমান হয়েছে বুঝলি দিদি, আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে শিখেছে। যতদূর জানি মিস ইন্ডিয়া কন্টেস্ট তো ভারতবর্ষের বুকেই অনুষ্ঠিত হয় মা। তবে কি শনি কোনো বিজ্ঞাপনী ছবির শুটিংয়ের জন্য? কোন পুরনো কথা ধরে বসে আছিস? ওসব তো ছোটবেলার খেয়াল। পূরবীরা বনেদি বড় লোক, ওরা কখনো মেয়েকে ওসব করতে দেয়? আসছে ফাগুনে শনির বিয়ে রে, পাত্র সুরঞ্জিত ভট্টাচার্য, পাল্টাপাল্টি ঘর, এনআরআই গ্রিন কার্ড হোল্ডার। তোর মাসি তো খুব খুশি, বলছিল এতদিনে শনিটার একটা হিল্লে হলো, ছেলে নাকি ডলারে কামায়। ডলারের তুলনায় টাকা নাকি কিছুই নয়। শনি ওখানে খুব মজায় থাকবে, চাইলে চাকরি বাকরিও করতে পারে। মনে মনে হাসল হিন্দোল। শনির দ্বারা যে কিছু হবে না অনেক আগেই সে বুঝতে পেরেছিল। সারাদিন রূপচর্চা আর নামি স্কুলে কলেজে পড়ার অহংকার ছাড়া শনি কিচ্ছু না। এত নাচ নাচ করতো, তাও মাঝপথে ছেড়ে দিল। এতদিন চুপ করে থাকলেও আজ আর পারল না হিন্দোল। মুচকি হেসে বলে উঠল, শেষে কিনা তোমার আদরের শনি নিজের যোগ্যতায় কেরিয়ার গড়তে না পেরে বরের ভরসায় বিদেশ পাড়ি দিচ্ছে। ইস মা, তোমার এতদিনের সাধনা, আমার এতদিনের সাধনা মানে? হাসি হাসি মুখটা নিমেষে গম্ভীর হয়ে যায়। এক দৃষ্টে ছেলের দিকে তাকিয়ে মনোভাব বোঝার চেষ্টা করতে থাকে হৈমন্তী। এরপর থেকে হিন্দোলও আর শনির বিষয়ে বিশেষ কিছু বলেনি, আর হৈমন্তীও নিজের ছেলেকে ঘাঁটায়নি। যতই হোক, বড় হয়েছে ছেলে, মোটা টাকা রোজগার করছে, সংসারে অভাব অনটন কিছু নেই।
নিজের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে। শনির বিয়েতে দেবে বলে কয়েকদিন আগেই হৈমন্তী নামি জুয়েলারি শপ থেকে নিজের পছন্দ মতো হীরের মঙ্গলসূত্র কিনে এনেছে। টাকা অবশ্য হিন্দোলই দিয়েছে। শনির বিয়ে হয়ে গেছে ওই সেই গ্রিন কার্ড হোল্ডার পাত্রর সঙ্গে। শহরের নামি 5 স্টার হোটেলে বিয়ের আসর বসেছিল। সপরিবারে গিয়েছিল হৈমন্তী। কনের মতো সেজেই অতিথি আপ্যায়ন করছিল পুরবী। কে বলবে সে কনের মা? ঐশ্বর্য আর দেখনদারির ভিড়ে হিন্দল আর সপ্তকের একটু অস্বস্তি হলেও তারা খুশি। এতদিন বাদে হৈমন্তী খুশি যে। তার দেয়া ডায়মন্ড মঙ্গলসূত্র শনির খুব পছন্দ হয়েছে। এটা নাকি ওয়েস্টার্ন লুকসের সঙ্গে ভারী মানাবে, একটা ট্র্যাডিশনাল ভাইবসও আসবে। শুনে হেসেছিল হিন্দল। ওসব ছাড়া কী বা ভাবতে পারে শনি? নিজের যোগ্যতায় চাকরি জোটানোর বিদ্যা পেটে না থাকলেও দামি কনভেন্ট, ব্যাকগ্রাউন্ড, তৎসহ ফর্সা রং আর ছিপছিপে গড়নের জোরে বড়লোক পাত্র পেতে কোনো অসুবিধা হয়নি। সোশ্যাল মিডিয়া জুড়ে বরের সঙ্গে দেশে বিদেশে ঘুরে বেড়ানোর রঙিন ফটো রিলেটিভের লিস্টে থাকার দরুন হিন্দলের চোখে পড়েই যায়। অফিসে যাওয়ার জন্য সেদিন ভাত খেতে বসেছে হিন্দল। বাটি থেকে গরম ডালটা সবে ঢেলেছে গর্ত করে। এমন সময় রান্নাঘর থেকে ছেলের পছন্দের মাছের বাটি আনার বদলে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো হৈমন্তী। সুনয়ন, পুরবীর বর নাকি বাথরুমে পড়ে গেছে, পায়ে অসম্ভব ব্যথা পেয়েছে, চেষ্টা করেও নাকি উঠে দাঁড়াতে পারছে না। এদিকে ড্রাইভার ছুটিতে গেছে, বাড়িতে কেবল সর্বক্ষণের কাজের লোক বিমলা। তুই একটু যাবি বাবু? শহরেই আছিস যখন। আসলে তোর মাসিই বলছিল তুই পাশে দাঁড়ালে মাসি একটু শক্তি পায়। শনি তো লন্ডনে, সুরঞ্জিত বলেছে মাসখানেকের আগে ছুটি পাবে না। আমি গিয়ে কি করব? তুমি বরং মাসিকে বলো অ্যাম্বুলেন্সে খবর পাঠাতে, ওরাই সব করবে। এখন ঘরে ঘরে এক অবস্থা। তুই ওদের নিজেদের বোনপো, তুই থাকতে অচেনা লোকজনকে দিয়ে নিজের লোকের মতো অন্যরা করে কখনো? কই, তুমি যখন আমাদের বারণ সত্ত্বেও নিজের লোকের কাছে সাহায্য চাইতে গিয়েছিলে তখন তো ভদ্রভাবে দরজা দেখিয়ে দিয়েছিল। এখন ওদের অসময়, আর তুই পুরনো কথা আওড়ে এমন কেউ করে? জানা বাবা একটু। এমন সময় সপ্তক ঘরে ঢুকলেন। ভেতর থেকে মা ছেলের মধ্যেকার সব কথাই শুনেছেন তিনি। ছেলের দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে বললেন, আজ বুঝলাম তোমায় কেবল পড়িয়েছি, প্রকৃত শিক্ষা দিতে পারিনি। মাথা নিচু করল হিন্দল। এত বড় হয়ে গেছে সে, এখনও বাবার মুখের ওপর কথা বলে না। এটা ভয় নয়, শ্রদ্ধা। এভাবেই মানুষ হয়েছে ছোটবেলা থেকে। আমার মনে হয় তোমার যাওয়াই উচিত, বলে ওঠে সপ্তক। যদি কেউ সাহায্যের জন্য তোমার দুয়ারে আসে, নিজের সাধ্যের মধ্যে থাকলে তাকে সাহায্য করাটাই মনুষ্যত্বের পরিচয়। অ্যাম্বুলেন্সে বসিয়ে নিয়ে যাওয়া, ডাক্তারদের সঙ্গে কথা বলা, দাঁড়িয়ে থেকে মেসোর পা প্লাস্টার করিয়ে বাড়িতে দিয়ে আসা অবধি সবটা করল হিন্দল। সময় নিয়ে বিমলা আর মাসিকে ওষুধপত্র সব বুঝিয়ে দিয়ে বাড়ির ফেরার জন্য পা বাড়িয়েছে হবে। এমন সময় পুরবী বলে উঠল, ভাগ্যিস তুই শহরে ছিলি, কি যে উপকার হলো আজ। আজ তুই না থাকলে। চলেই যাচ্ছিল হিন্দল। কি ভেবে 2 পা পিছিয়ে মাসির দিকে তাকিয়ে বলে উঠল, মনে মনে ভাবছ তো কি বোকাই না এই ছেলেটা। এত কিছুর পরও সাহায্য করার জন্য একবার ডাকতেই কেমন দৌড়ে এলো। মাথা নিচু করে থাকা পুরবীর দিকে তাকিয়ে হাসল হিন্দল। আসলে কি জানো মাসি, এই শিক্ষা আমাকে আমার বোকা বাবাই দিয়েছেন।
পড়াশোনা, চাকরি, রোজগারের মানদণ্ডে এগিয়ে থাকা নয়। একজন মানুষের আসল পরিচয় তার মানবিকতায়, তার মনুষ্যত্বে।